হেই বন্ধুরা, কেমন হতে পারে একজন মানুষের মৃত্যুর পরের জীবন? রাক্ষসের হাতে মারা যাওয়ার পরও কি জ্যাক মৃত্যুর পরের জীবন থেকে ফিরে আসতে পারবে? আর উইল কিভাবে হয়ে যায় ফ্লাইং ডাচম্যান জাহাজের ক্যাপ্টেন? আর সেনাবাহিনীর সঙ্গে সামুদ্রিক ডাকাতদের লড়াই কি নিয়ে হয়? এক কথায় বলতে গেলে মুভিটি টুইস্টে ভরা, তাই মুভিটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। আর হ্যাঁ, আপনাকে বলছি, যদি এই মুভিটির প্রথম ও দ্বিতীয় পর্বটি না দেখে থাকেন তাহলে এখনই দেখে আসেন, ডিসক্রিপশন বক্সে লিংক দেওয়া আছে। না হলে এই মুভিটা বুঝতে আপনার কিছুটা সমস্যা হবে। তো হ্যালো গাইস, আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনারা দেখতে চলেছেন 2007 সালে মুক্তি পাওয়া পাইরেট অফ দ্য ক্যারিবিয়ান অ্যাডভান্সড এন্ড মুভিটি। এটি হলো পাইরেট অফ দ্য ক্যারিবিয়ান সিনেমার তৃতীয় পর্ব, যা হলো একটি অ্যাডভেঞ্চার মুভি। তো মুভির শুরুতেই আমরা দেখতে পারি ইস্ট ইন্ডিয়া কোম্পানির গভর্নর কাটলার ব্রিগেডের নির্দেশে পোর্ট রয়্যাল শহরের সমস্ত মানুষকে মেরে ফেলা হচ্ছে, যারা কোনো না কোনো ভাবে সামুদ্রিক ডাকাতদেরকে সাহায্য করেছে বা কোনো রকম ভাবে এখনো ওদের সাথে যুক্ত আছে। তখনই ওইখানের একটা বাচ্চা সামুদ্রিক ডাকাতদের গান গাওয়া শুরু করে দেয়। ওর দেখা দেখি সবাই ডাকাতদের গানটি গাইতে থাকে। সমুদ্রের ভিতরে 9টি শক্তিশালী জলদস্যু রয়েছে, যারা পুরো সমুদ্রে রাজ করে। কাটলার ব্রিগেড যখন গানটি শুনতে পায় তখনই সে খুশি হয়ে যায়, কারণ সে জানে সমুদ্রের ভিতরে 9টি জলদস্যুরা এখন মিলিত হবে। আর কাটলার ব্রিগেড সবাইকে মেরে পুরো সমুদ্রে নিজের শাসন চালাতে চায়। আর ও এটা করতে পারে কারণ ওর কাছে ডেভি জন্সের হৃদয়টি রয়েছে। মানেটি হলো কাটলার ব্রিগেড যা যা বলবে এখন ডেভি জন্স তার সব কাজই করবে। আর অন্যদিকে দেখা যায় সাউফেং নামের একজন সামুদ্রিক ডাকাতের সর্দারের সঙ্গে দেখা করার জন্য এলিজাবেথ, উইল আর বারবোজা সিঙ্গাপুরে পৌঁছে গেছে। এখন সাউফেংকে বারবোজা বলে ইস্ট ইন্ডিয়া কোম্পানির গভর্নর কাটলার ব্রিগেড সমস্ত সামুদ্রিক ডাকাতদেরকে আস্তে আস্তে মেরে ফেলতে শুরু করেছে। আর এখন আমাদেরকে বাঁচতে গেলে আমাদেরকে সমস্ত ডাকাতদেরকে নিয়ে একটি আলোচনায় বসতে হবে। আর এই পুরো সমুদ্রের মধ্যে তোমার আর আমার মতো এরকম আরো 9 জন সর্দার রয়েছে, আর জ্যাক হলো এই 9 জন সর্দারের মধ্য থেকেই একজন। আর এখন এই আলোচনায় বসতে গেলে সেই 9 জন সর্দারকেই ওইখানে উপস্থিত থাকতে হবে। তাই এখন জ্যাককে বাঁচাতে হবে আমাদের সবাইকে মিলে। আর আমরা চাই এখন তুমি আমাদেরকে একটা জাহাজ দিয়ে সাহায্য করো, যাতে আমরা জ্যাককে খুঁজতে পারি। তখন সাউফেং বলে তোমরা জ্যাককে তাড়াতাড়ি খুঁজে বের করো, যাতে আমি ওকে নিজের হাতে মেরে ফেলতে পারি, কারণ এক সময় ও আমাকে অনেক অপমান করেছিল, আর এখন আমি তার প্রতিশোধ নিতে চাই। তখনই হঠাৎ করে ইস্ট ইন্ডিয়া কোম্পানির সেনারা এখানে হামলা করে দেয়। তখন সাউফেং এর সাহায্য নিয়ে বারবোজা, উইল আর এলিজাবেথ একটা জাহাজ আর কিছু লোক নিয়ে কোন রকমে ওইখান থেকে পালিয়ে আসে। আর এর সাথে সাথে সাউফেং ওদেরকে একটা মানচিত্র দিয়ে দেয়, যার মধ্যে পৃথিবীর শেষ প্রান্তে যাওয়ার ঠিকানা লেখা ছিল। এবার জ্যাককে ডেভি জন্সের মৃত্যু জাল থেকে বাঁচিয়ে আনার জন্য এরা সবাই পৃথিবীর শেষ প্রান্তের দিকে এগিয়ে যেতে শুরু করে। কিন্তু কিছুদিন পর তারা নিজেদের রাস্তা হারিয়ে যায়, আর তখনই তাদের সামনে বড় একটা ঝর্ণা এসে পড়ে, যার কারণে তাদের জাহাজটি উপর থেকে নিচে পড়ে যায়। আর অন্যদিকে জ্যাক স্প্যারো আর ব্ল্যাকপাল জাহাজকে দেখতে পারি আমরা, যেটা ছিল একটা মৃত্যুর মরুভূমিতে। এখানে জ্যাক নিজেকে নিয়ে নিজে অনেক ধরনের কল্পনা দেখতে থাকে। তারপর ও জাহাজ থেকে নিচে নামে আর একটা সাদা পাথর পায়। ও পাথরটাকে ফেলে দেয়। আসলে এটা পাথর ছিল না, এটা ছিল এক ধরনের ক্যাকড়া। তারপর এখানে অনেকগুলো ক্যাকড়া এসে পড়ে, যা ব্ল্যাকপাল জাহাজের নিচে গিয়ে জাহাজটিকে সমুদ্রের দিকে নিয়ে যেতে শুরু করে। আর অন্যদিকে এই সমুদ্রের একটা কিনারায় দেখা যায় বারবোজা, উইল, এলিজাবেথ, টিয়া, ডেলমা ও তাদের কিছু কাজের লোক নিয়ে এখানে এসে পড়েছে। পরে জ্যাকও এখানে এসে পড়ে। শুরুতে জ্যাক সবাইকে দেখে ভাবতে থাকে এটা তার একটা কল্পনা, কিন্তু কিছুক্ষণের মধ্যেই ও বুঝতে পারে এটা আসলেই কল্পনা না। এবার ব্ল্যাকপাল জাহাজে উঠে ওরা সবাই এখান থেকে ফিরে আসতে শুরু করে। এবার সেদিন রাতে ওরা খেয়াল করে সমুদ্রের মধ্যে বেশ কিছু আত্মা মৃত্যুর পরে পৃথিবীর দিকে এগিয়ে যাচ্ছিল। তখন ডেলমা ওদেরকে জানায় যে সমস্ত মানুষ সমুদ্রের মধ্যে মারা যায় তাদের আত্মাকে মৃত্যুর পরে পৃথিবীতে পাঠানোর কাজ ছিল ডেভি জন্সের, আর ওকে এই কাজের দায়িত্ব দিয়েছিল সমুদ্রের দেবী ক্যালিপসো। এই কাজটা ঠিক মতো করলে প্রতি 10 বছরে ও শুধুমাত্র একবার মাটিতে পা রাখতে পারবে, আর ওই পুরো দিনটা ও নিজের ভালোবাসার মানুষের সঙ্গে কাটাতে পারবে। কিন্তু হঠাৎ করে ডেভি জন্স একসময় এই কাজটা করা বন্ধ করে দেয়। সেই জন্য তারপর থেকে ওকে একটা রাক্ষসে পরিণত করে দেয় ক্যালিপসো। এবার ওরা সবাই খেয়াল করে ওই আত্মাগুলো নৌকায় করে সামনে এগিয়ে যাচ্ছে, আর ওর মধ্য থেকে একটা নৌকায় এলিজাবেথের বাবাও ছিল। এলিজাবেথ নিজের বাবাকে দেখে অনেক খুশি হয়ে যায়। তখনই জ্যাক বলে তোমার বাবা আসলে মারা গেছে। এবার কিছুক্ষণ পর এলিজাবেথের বাবা ওর কথা শুনতে পায়, আর উনি বলে আমি ডেভি জন্সের হৃদয় সম্পর্কে অনেক কিছু জেনে গিয়েছিলাম, তাই কাটলার ব্রিগেড আমাকে মেরে ফেলেছে। আর এখন যদি কেউ ডেভি জন্সের হৃদয়ে চাকু ঢুকিয়ে ওকে মেরে ফেলে
তাহলে তাকে নিজের হৃদয়টা ওই বাক্সের মধ্যে বন্ধ করে সারা জীবনের জন্য ফ্লাইং ডাচম্যান জাহাজের ক্যাপ্টেন হয়ে যেতে হবে। কারণ ফ্লাইং ডাচম্যান জাহাজে সবসময়ের জন্য একটা ক্যাপ্টেন দরকার হয়। আর ডিভি জন্সকে যে মারবে তাকে সারা জীবনের জন্য ওই ফ্লাইং ডাচম্যান জাহাজের ক্যাপ্টেন হয়ে সমুদ্রের মধ্যে থাকতে হবে। এগুলো বলতে বলতে ওর বাবা চলে যায়। তারপরের দিন সকালেও তারা এখান থেকে বের হওয়ার রাস্তাটি খুঁজে পাচ্ছিল না। কিন্তু যখন জ্যাক এই নকশাটি ভালো করে দেখে তখন ও একটা লেখা দেখতে পায়, যেখানে লেখা ছিল আপ ইজ ডাউন। তখনই ও বুঝতে পারে জাহাজটিকে উল্টে দিতে হবে। আর এবার সবাই মিলে অনেকক্ষণ ধরে চেষ্টা করে ওই জাহাজটাকে সমুদ্রের মধ্যে পুরোপুরি উল্টে দেয়। আর দেখা যায় উল্টে যাওয়ার কিছুক্ষণের মধ্যেই ওই জাহাজটা ওখান থেকে আসল পৃথিবীতে ফিরে আসে। এবার তারা জ্যাককে সবার মিলিত হয় বিষয়টি জানায়। এবার দেখা যায় কিছুক্ষণের মধ্যেই সাউফেং আর কাটলার ভেকেট নিজেদের সমস্ত সেনাবাহিনী নিয়ে এখানে পৌঁছে গেছে। আসলে উইল এখানে সাউফেং এর সঙ্গে একটা চুক্তি করেছিল যে নিজের বাবাকে ওই জাহাজ থেকে ফিরিয়ে আনার জন্য ওর এই ব্ল্যাক পার্ল জাহাজটা দরকার ছিল। সেজন্য ও সাউফেংকে জ্যাকের ঠিকানা জানিয়ে দেয়। আর এদিকে আবার সাউফেং কাটলার ভেকেটদের সঙ্গে একটা চুক্তি করেছিল যে ওদের সবাইকে ধরিয়ে দেওয়ার বিনিময়ে ও নিজের জীবন মুক্তি চেয়ে নিয়েছিল, যাতে ডাকাতদের সর্দার হওয়ার জন্য ভবিষ্যতে ওকে কোনো ধরনের শাস্তি না পেতে হয়। তারপর সাউফেং জ্যাককে কাটলার ভেকেটের কাছে নিয়ে যায়। কাটলার জ্যাককে বলে, তুমি যে এখনো জীবিত আছো এটা যদি ডেভি জন্স জানতে পারে তাহলে ও তোমাকে আবারও মেরে ফেলবে। এখন তুমি যদি আমাকে ডাকাতদের 9 জন সর্দার আর ওদের গোপন সম্মেলন সম্পর্কে সবকিছু বলো, তাহলে তোমার বেঁচে থাকার খবরটা আমি ডেভি জন্সকে কখনো জানাবো না, আর ভবিষ্যতে তোমাকে ওর হাত থেকে বাঁচিয়ে রাখবো আমি। আর অন্যদিকে বারবোজা সাউফেংকে বলে, তুমি ইস্ট ইন্ডিয়া কোম্পানির সঙ্গে কেন যুক্ত হয়েছো? আমাদের ডাকাতদের কাছে জেতার এখনো একটা শেষ সুযোগ আছে। আজ থেকে বহু বছর আগে যখন প্রথমবারের জন্য ডাকাত সর্দারের সম্মেলন করা হয়েছিল, তখন ওরা সবাই মিলে সমুদ্রের দেবী ক্যালিপসোকে একটা মানব শরীরে বন্দি বানিয়ে রেখেছিল। কিন্তু এখন যদি আমরা ক্যালিপসোকে ওর মানব শরীর থেকে মুক্তি দিয়ে ওর কাছে সাহায্য চাই, তাহলে ও নিশ্চয়ই আমাদেরকে এই লড়াইটা জেতার জন্য সাহায্য করবে। এটা শোনার পর সাউফেং ওর কথায় পুরোপুরি রাজি হয়ে যায়। আর এখান থেকে ব্ল্যাক পার্ল জাহাজে করে সবাই পালিয়ে আসে। তখন বারবোজাকে জানিয়েছিল ক্যালিপসো তার মানব শরীরে বন্দী হয়ে এই জাহাজেই রয়েছে। তাই সাউফেং এলিজাবেথকেই ক্যালিপসো মনে করছিল আর এলিজাবেথের সঙ্গে সাউফেং কথা বলছিল। কিন্তু তখনই ভ্যাকেটের নির্দেশে ডেভি জন্স তার জাহাজ দিয়ে ওদের উপর আক্রমণ করতে শুরু করে। এবারে এই আক্রমণে সাউফেং মারা যায়, কিন্তু মারা যাওয়ার আগে ও এলিজাবেথকে নিজের জায়গায় এই দলের সর্দার বানিয়ে দেয়। আর এখন এলিজাবেথও ওই 9 জন সর্দারের মধ্যে একজন সর্দার হয়ে যায়। তখন আমরা জেমসকে দেখতে পারি যে এই হামলাটি চালানোর দায়িত্বে ছিল। জেমস এলিজাবেথকে বলে, তুমি আমার সাথে চলো, তোমার কিছু হবে না। কিন্তু এলিজাবেথ জেমসকে না বলে দেয় আর সে তার সাথীদের সাথে বন্দী হয়ে জাহাজে থেকে যায়। তখনই এলিজাবেথের সঙ্গে উইলের বাবার দেখা হয়, যে এখন এই জাহাজের একটা অংশ হয়ে গিয়েছিল। আর অন্যদিকে ব্ল্যাক পার্ল জাহাজে উইলকে অনেক চিন্তায় দেখা যায়, কারণ নিজের বাবাকে বাঁচাতে গেলে ওকে এলিজাবেথকে হারাতে হবে। তখন জ্যাক ওকে বলে, ঠিক আছে, তাহলে আমি ডেভি জন্সকে মারবো, তাহলে তুমি নিজের বাবা আর এলিজাবেথের সঙ্গে থাকতে পারবে, আর আমিও সবসময়ের জন্য ফ্লাইং ডাচম্যান জাহাজ নিয়ে সমুদ্রে রাজত্ব করতে পারবো। তারপর ও উইলকে বলে, তুমি ভ্যাকেট আর তার সেনাবাহিনী নিয়ে ডাকাতদের আলোচনায় চলে এসো। তারপর উইলকে ওর কম্পাসটি দিয়ে পানিতে ফেলে দেয়। আর এদিকে দেখা যায় সেদিন রাতে জেমস সবাইকে ফ্লাইং ডাচম্যান জাহাজ থেকে পালিয়ে যেতে সাহায্য করে, কিন্তু তখন সেখানে উইলের বাবা চলে আসে আর জেমসকে মেরে ফেলেন। যেহেতু এখানে উইলের বাবার স্মৃতিশক্তি অনেকটা হারিয়ে গিয়েছিল, তাই ও এটা বুঝতে পারছিল না যে আসলে জেমস কোন দলে রয়েছিল। আর এখান থেকে জেমসের সাহায্যে ওরা সবাই ব্ল্যাক পার্ল জাহাজ নিয়ে ডাকাত সর্দারদের আলোচনা সবাই যেতে শুরু করে। আর এদিকে আমরা উইলকে দেখতে পারি ডেভি জন্স আর কাটলার উইকেটের সাথে। এবার এখানে উইল ওদেরকে ডাকাত দলের সমস্ত খোঁজখবর জানিয়ে দেয় আর বলে জ্যাক এখনো বেঁচে আছে, আর ওদের সবাইকে ওই আলোচনা সবার দিকে নিয়ে যেতে শুরু করে। এবার অন্যদিকে দেখা যায় যেখানে ডাকাত দলের 9টি সর্দার একসঙ্গে উপস্থিত হয়েছে, এদের মধ্যে এলিজাবেথও একজন থাকে। এলিজাবেথ সবাইকে বলে, আমাদের লড়াই করতে হবে একসঙ্গে মিলে, কিন্তু কেউই ওর কথায় রাজি হয় না। পরে জ্যাকের সাহায্যে সবাই এলিজাবেথের কথা মতো লড়াই করার জন্য রাজি হয়ে যায়। পরের দিন সকালে দেখা যায় সবাই ইস্ট ইন্ডিয়া কোম্পানির বিরুদ্ধে লড়াই করার জন্য প্রস্তুত হয়ে রয়েছে। এবার কিছুক্ষণের মধ্যেই ভ্যাকেট নিজের সেনাবাহিনী নিয়ে এখানে পৌঁছে গেছে, আর একই সঙ্গে সমস্ত ডাকাত দলের সর্দাররাও এখানে যুদ্ধের জন্য তৈরি হয়ে গিয়েছিল। এবার ওরা সবাই মিলে ওই 9 জন ডাকাতদের কাছে থাকা একটি কয়েন, যা তাদের সর্দার হওয়ার একটি প্রতীক, তাতে জাদুর সাহায্যে আগুন ধরিয়ে দেয়, যার কারণে ক্যালিপসোকে মানব শরীর থেকে মুক্তি দিয়ে দেয়। কিন্তু মুক্তি পাওয়ার পর ওদেরকে সাহায্য করার জায়গায় ক্যালিপসো ওইখান থেকে চলে যায়। এবার কিছুক্ষণের মধ্যেই এখানে যুদ্ধ শুরু হয়ে গিয়েছে, আর এখানে একদিক থেকে ব্ল্যাক পার্ল জাহাজ আর অন্যদিক থেকে ফ্লাইং ডাচম্যান জাহাজ সবার আগে নিজেদের মধ্যে যুদ্ধ করার জন্য এগিয়ে আসে।
আর তখনই সমুদ্রের মধ্যে বিশাল একটা ঘূর্ণিঝড়ের সৃষ্টি হয়, কিন্তু তারা তাদের যুদ্ধ চালিয়ে যেতে থাকে। তখন উইল যুদ্ধের মাঝে এলিজাবেথকে বিয়ের প্রস্তাব দেয়, আর এলিজাবেথও রাজি হয়ে যায়, কারণ তারা জানতো না তারা ঠিক মতো বেঁচে ফিরতে পারবে কিনা। আর তখন তারা দুজন বারবোসাকে বলে বিয়ে করিয়ে দিতে। এবার দেখা যায় এই যুদ্ধের মাঝেই বারবোসা উইল আর এলিজাবেথের বিয়ে করিয়ে দেয়, আর নিজেদের বিয়ের পর ওরা দুজন খুবই খুশি হয়ে যায়। এবার দেখা যায় জ্যাক ফ্লাইং ডাচম্যান জাহাজ থেকে ডেভি জন্সের হৃদয়টা চুরি করে নিয়ে এসেছে। আর জ্যাক এখানে ডেভি জন্সের হৃদয়ে চাকু ঢুকানোর আগেই ডেভি জন্স উইলের বুকে চাকু ঢুকিয়ে দেয়, আর সেজন্য উইল আস্তে আস্তে মারা যেতে লাগে। তখন জ্যাক বাধ্য হয়ে উইলের হাত দিয়ে ডেভি জন্সের হৃদয়ে চাকু ঢুকিয়ে দেয়, আর সেজন্য ডেভি জন্স ওখানে মারা যাওয়ার সঙ্গে সঙ্গেই উইল হয়ে যায় ফ্লাইং ডাচম্যান জাহাজের নতুন ক্যাপ্টেন। এবার দেখা যায় ডেভি জন্স মারা যাওয়ার পর ফ্লাইং ডাচম্যান জাহাজটি আস্তে আস্তে সমুদ্রের গভীরে ডুবে যেতে লাগে। আর এখন কাটলার বেকের নিজের জাহাজ নিয়ে ব্ল্যাক পার্ল জাহাজের দিকে এগিয়ে আসতে শুরু করে, কিন্তু তখন হঠাৎ করে দেখা যায় সমুদ্রের নিচে থেকে ফ্লাইং ডাচম্যান জাহাজটি উপরে উঠে আসছে। আর এখন থেকে এই জাহাজের নতুন ক্যাপ্টেন হলো উইল, আর ও এই জাহাজের নতুন ক্যাপ্টেন হওয়ার পর থেকে এই জাহাজের সমস্ত লোকরা নিজেদের অভিশাপ থেকে মুক্তি পেয়ে যায় আর মানব শরীরে ফিরে আসে। আর এরই সাথে উইলের বাবাও ঠিক হয়ে যায়। এবার জ্যাক আর উইল দুজন মিলে নিজেদের জাহাজ নিয়ে প্যাকেটের দুদিক থেকে ঘিরে হামলা করতে শুরু করে, আর এখানে অল্প সময়ের মধ্যেই প্যাকেট পুরোপুরি শেষ হয়ে যায়। আর এই দৃশ্য দেখে বাকি লোকরাও পালিয়ে যায় সেখান থেকে, যার কারণে ডাকাতরা এই যুদ্ধটা জিতে যায়। এবার উইল এলিজাবেথের সঙ্গে শেষ দেখা করে, তারা দুজন মিলে একদিন খুব সুন্দরভাবে কাটায়। আর যাওয়ার আগে উইলের হৃদয়টি এলিজাবেথের কাছে দিয়ে যায় আর বলে, আজ থেকে 10 বছর পর আমি তোমার কাছে আবারও ফিরে আসব, তুমি আমার জন্য অপেক্ষা করো। এবার দেখা যায় উইল এখান থেকে আস্তে আস্তে ফ্লাইং ডাচম্যান জাহাজ নিয়ে সমুদ্রের মধ্যে হারিয়ে যায়, আর এখন থেকে এলিজাবেথ উইলের জন্য অপেক্ষা করতে শুরু করে। আর অন্যদিকে জ্যাককে দেখানো হচ্ছে যাকে বারবোসা ধোঁকা দিয়ে একটা দ্বীপে রেখে ব্ল্যাক পার্ল জাহাজটি নিয়ে সে পালিয়ে গেছে। এবার বারবোসা জাহাজের মধ্যে মানচিত্র খুলে এমন একটা জিনিসের খোঁজ করছিল যা পান করলে মানুষ সবসময় তরুণ থাকবে, কিন্তু মানচিত্রটি খোলার পরও দেখতে পায় মাঝখানের অংশটি ছিঁড়া। আসলে জ্যাক আগে এটি চুরি করেছিল, আর এখন জ্যাক ছোট একটি নৌকার সাহায্যে মানচিত্রটি নিয়ে সমুদ্রের মধ্যে বেরিয়ে পড়েছে অমৃতের খোঁজে। আর ম্যাপটি দেখতে দেখতে ও সমুদ্রের মধ্যে অমৃত এর খোঁজে বেরিয়ে পড়ে। আর এখানে এই পর্বের গল্পটি শেষ হয়। যদি মুভিটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।